ভূত.কমের সকল শ্রোতা এবং রাসেল ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি সোহাগ চক্রবর্তী যশোর থেকে আপনাদের জন্য আবারও একটি ভয়ানক ঘটনা নিয়ে হাজির হয়েছি। মজার ব্যাপার হচ্ছে আজকে যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম রাসেল, এবং রাসেল ভাই পেশায় একজন মাছ ব্যবসায়ী। উনি মাছের চাষ করে থাকেন ঘেরে। গত 135তম পর্বে মাছ নিয়ে আমার একটি ঘটনা প্রচার হওয়ার পরে উনি ওই ঘটনাটি শুনে ওনার কাছেও একটি ভয়ানক ঘটনা আছে এইটা আমাকে জানায় এবং আমাকে ইনভাইট করে যে ওনার কাছ থেকে যেয়ে ওই ঘটনাটি শোনার জন্য। সো আমিও আর ওই লোকটি সংবরণ করতে পারি না, আমিও রাসেল ভাইয়ের সাথে গিয়ে দেখা করি এবং জানতে পারি রাসেল ভাই দীর্ঘদিন যাবৎ মাছের ব্যবসা করে আসছেন। উনি ঘটনাটি বলার সময় আমাকে একটু রিকোয়েস্ট করেছেন যে যেহেতু উনি একই প্লেসে এখনও মাছের ব্যবসা করেন, ওখানে এখনও মাছের ঘেরগুলো আছে ওনার, সো ওই ঘেরের নাম ঠিকানা ওই প্লেসের নামগুলো যেন আমি উল্লেখ না করি। তো আমিও সেই সত্ত্বে ওনার কাছ থেকে ঘটনাটি কালেক্ট করি এবং ঘটনাটি কালেক্ট করার পরে যাদের সাথে মূলত ঘটনাটি ঘটেছিল ওনাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করি। তো আমি ওনাদের সাথে যোগাযোগ করে জানতে পারি যে আসলে ঘটনাটি 100% সঠিক। চলুন শুরু করি ঘটনাটি। 2002 সালের কথা। রাসেল ভাই তখন সাতক্ষীরার প্রত্যন্ত একটি এলাকাতে অনেক বড় একটি মাছের ঘের নিয়ে চিংড়ি মাছের খামার তৈরি করেন, ঘের তৈরি করেন। সো আপনারা হয়তো অনেকেই জানবেন যে চিংড়ি মাছ কিন্তু একটু বড় হয়ে গেলে ঘের থেকে উপরে চলে আসে, হাত দিয়ে ধরা যায়, চুরি হয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে রাসেল ভাই কিন্তু একটা টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করেন ওখানে, যে আসলে ঘের থেকে যদি মাছ চুরি হয়ে যায় ওনার তো অনেক লস হয়ে যাবে, চিংড়ি মাছের অনেক দাম হয়। সো উনি ওখানে একটা টাইট পাহারার ব্যবস্থা করেন। পানিতে কেউ নামে বা জাল ফেলা হয় তখনই কিন্তু পানি ঘোলা হয়ে যায়। ওনারা যেহেতু রাত্রে নামেন না, কেউই কাউকেই নামতে দেন না, সেহেতু পানি ঘোলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ওই বড় ভাই কিন্তু তখন বুঝতে পারেন যে নিশ্চিত কেউ না কেউ পানিতে নামছে এবং এই মাছ চুরি করছে। এই ঘটনাটি 3 ভাই খুব ভালোভাবে আলোচনা করে এবং বলে যে ওনারা দেখবেন যে কে নামছে। ওনারা একটু আরও সতর্কতার সাথে পাহারা দিতে শুরু করেন। 2 দিন 3 দিন যায়। হঠাৎ একদিন ওনারা খেয়াল করেন, মানে ওনাদের যে ছোট ভাই উনি রাউন্ড দিয়ে আসার সময় খেয়াল করেন যে পানিতে বেশ পাড় থেকে কিছুটা দূরে কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে হাত দিয়ে কোনো কিছু ধরার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে উনি টর্চ লাইটটা অফ করে চুপি চুপি পানিতে নেমে যান এবং আস্তে আস্তে ওই ব্যক্তির কাছাকাছি যেয়ে ঝাপটে ধরেন ওনাকে এবং সজোরে ওনাকে কিল ঘুষি মারতে থাকেন এবং চিৎকার করতে থাকেন। এই ওনার যে চিৎকার শুনে বাকি যে 2 ভাই উপরে ছিল ওনারাও ছুটে চলে যান ওই প্লেসে এবং বড় ভাই লাইট মেরে দেখে যে ছোট ভাই এভাবে কাউকে যেন মারছে এবং এই মারা দৃশ্য দেখে ওই মেজো ভাইও পানিতে লাফ দিয়ে পড়ে এবং সেও যে একেবারে অন্ধের মতো ওই ব্যক্তিকে মারতে শুরু করে। বড় ভাই কিন্তু উপর থেকে বলছিল যে তোরা ওই ব্যক্তিকে মারিস না, ওই ব্যক্তিকে ধরে তুলে নিয়ে আয়, ওকে ভালো করে বেঁধে রাখ, যাতে মালিকের সামনে আমরা ওকে দেখাতে পারি যে এই আসলে মূল চোর, এই মাছ চুরি করে নিয়ে যাচ্ছে, আমরা এই চোরকে ধরতে সক্ষম হয়েছি। কিন্তু 2 ভাই অন্ধের মতো ওনাকে মারছিল। মারতে মারতে মেজো ভাই একটু কষ্ট হয়ে যায়, সে পাড়ে চলে আসে এবং যেই মেজো ভাই পাড়ে চলে আসে ওনারা লক্ষ্য করেন যে পানিতে যদি কোনো কিছুকে বেঁধে হঠাৎ টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যাওয়া যায়, যে কোনো কিছুকে যেভাবে খুব ফোর্সে পানির ভিতরে চলে যাবে ওইভাবে ওই ছোট ভাইকে ওই ব্যক্তি টান দিয়ে পানির নিচে নিয়ে চলে যায়। এখানে বলে রাখা ভালো রাসেল ভাই, ওই গেহের ব্যাপারটি কি আর করা, ছোট ভাইকে দাফন কাফন করানো হয় ভালোভাবে। এরপর থেকে ওনাদের সাথে বেশ কিছুদিন আর কোনো ঘটনা ঘটে না। ওনার যে মেজো ভাই এরপরে একদিন উনি বাজার করে বাড়ি ফিরছিলেন 7:30 8টার সময়, সন্ধ্যা মানে রাত 7:30 8টা। সো ওনাদের বাড়ি আসতে কিছুটা আগে একটা বড় নারকেল গাছ এবং তারপরে একটা বড় গাব গাছ আছে।
গাবের ফল আমরা জানি যে গাব যখন পেকে যায়, লাল লাল হয়ে যায়, তখন যদি কারোর গায়ে বা কোনো কিছুতে ছুঁড়ে মারা হয় তখন সেটা ফেটে যাবে, নরম টাইপের হয়ে যায়। তো ওই মেজো ভাই যখন বাজার করে নিয়ে ওই গাছের নিচ দিয়ে আসছিল, তখন উনি খেয়াল করেন যে ওনার সামনে, ওনার পিছে, এমনকি এক পর্যায়ে ওনার মাথায় গায়ে কেউ যেন গাব ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি কিন্তু ব্যাপক আকারে রেগে যান যে আসলে কোনো শয়তান লোকজন এরকম কার্যক্রম করছে। উনি মারাত্মক ক্ষেপে যান। ওনার কাছে বড় একটি 5 ব্যাটারির লাইট থাকে। ওই লাইটটি উনি গাব গাছে মেরে ভালো করে চেক করেন যে আসলে এই কাজটি কে করছে। ওনার যেহেতু মাথাটাতে ব্যথা লেগেছে, উনি অনেক বেশি রেগে গেছে। আশ্চর্যজনক ব্যাপার, উনি যখন গাছে লাইট মেরে দেখে ওখানে কেউই নাই, কিন্তু তখনও কিন্তু অদৃশ্য থেকে মনে হচ্ছে কেউ গাব ওনার দিকে ছুঁড়ে মারছে। এই দৃশ্য দেখে উনি মারাত্মক আকারে ভয় পান এবং এক ছুটে উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পরে উনি কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে বা ওনার বাবা মার সাথে এই কথাগুলো উনি শেয়ার করেন না। এরপরে উনি যথারীতি খাওয়া দাওয়া করেন এবং ঘুমিয়ে পড়েন। রাত্রে 1টা-1:30টার দিকে, যেহেতু ওনাদের গ্রামের বাড়ি, ওনাদের বাড়ি থেকে টয়লেট একটু দূরে হয়, কাঁচা টয়লেট, পাতালতা দিয়ে ঘেরা। সো উনি টয়লেটে যাবেন। উনি লাইট নিয়ে টয়লেটে যান। টয়লেটের এরিয়াটা বেশ বড়। উনি যখন টয়লেটের মধ্যে ঢুকে উনি ব্যাপক আকারে ভয় পেয়ে যান। উনি দেখেন যে ঠিক কোনো কিছু খেয়াল না করেই দরজা খুলে বাইরে চলে যান এবং বাইরে চলে যেয়ে একটা দৃশ্য দেখে উনি আতঙ্কে চিৎকার দিয়ে উঠে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকার শুনে ওনার মা বাবা, যারা আর কি বড় ভাইয়ের মা বাবা ছিল, তারাও চলে আসেন। তারাও ওই অদ্ভুত দৃশ্যটি এসে সবার সামনে দেখতে পান। ওনারা দেখেন যে কালো একটি অবয়ব, যার কোনো হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিচ্ছু নাই, সে ওই বড় ভাইকে তুলছে, আছাড় মারছে এবং হাত ধরে এক মাথা থেকে উঠানের অন্য মাথা টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য মাথায় চেলে ফেলে দেওয়ার মতো দিচ্ছে। এই দৃশ্য দেখে ওনারা আরও জোরে চিৎকার করেন এবং ওনাদের চিৎকার শুনে ওনাদের প্রতিবেশীর 2-1 বাড়ি থেকে লোকজন হারিকেন নিয়ে চলে আসে ওদের বাড়িতে। যেই ওই সবাই চলে আসে আলো নিয়ে, তখন ওই অবয়ব আর ওখানে থাকে না, তখন সে চলে যায় ওখান থেকে। এরপরে ওই বড় ভাইকে ওখান থেকে উদ্ধার করা হয়। ওনাকে ঘরে নিয়ে এসে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বেডে শুইয়ে দেওয়া হয়। কিন্তু ওনার মুখ ডান দিকে বাঁকা হয়ে যায় এবং উনি ডান হাতে আর কোনো সেন্স থাকে না, উনি প্যারালাইজডের মতো হয়ে যান ডান হাত। এরপরে ওনারা আবার কবিরাজকে ডেকে নিয়ে আসেন এবং এক ডাক্তারকে নিয়ে আসেন। বড় ভাইয়ের ট্রিটমেন্ট চলে, কবিরাজও ট্রিটমেন্ট করতে থাকেন, কিন্তু ওনার প্রোগ্রেসটা খুব স্লোভাবে হয়। কবিরাজ অনেক কিছু শুনে, সকলের কথাবার্তা শুনে ওনাদের বাড়ি পরপর 3 দিন আসেন এবং ওই কবিরাজ সাথে করে একজন মৌলানাকে নিয়ে আসেন, যিনি 3য় দিন এসে ওনাদের বাড়ির চারিপাশে বোতলের মধ্যে কিছু একটা লিখে ভরে বাড়ির চারিপাশে পুঁতে দিয়ে যান। এরপর থেকে ওনাদের দ্বৈত ট্রিটমেন্টে উনি আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। কিন্তু সুস্থ হলেও উনি কিন্তু ওই এক পাশে খুঁড়িয়ে হাঁটেন, একটা হাত প্যারালাইজ থাকে এবং মুখ এক সাইডে বাঁকা হয়ে থাকে। উনি যখন একটু সুস্থ হয়ে যান, তখন সবাইকে ওই রাতের ঘটনাটি বর্ণনা করেন। উনি বলেন যে ছুটতে মালিকের বাড়িতে চলে যায়। মালিক পেছন থেকে ঘোড়ার পিছনে দৌড়াতে থাকে। উনি বুঝতে পারছিলেন না হঠাৎ করে কেন ঘোড়াটি গোসল অর্ধেক করানোর পর লাফ দিয়ে উঠে গেল। উনি বিষয়টি আসলে স্বাভাবিকভাবেই নিয়েছেন। হতে পারে যে ঘোড়াটির ভালো লাগছিল না, এই জন্য উঠে চলে গেছে। এর পরের দিন ঘটে প্রায় একই ধরনের ঘটনা। যেহেতু ওই পুকুরে অনেকেই তাদের গবাদি পশু গোসল করাতেন, স্পেশাল করে গরু। একদিন একজন ব্যক্তি, মানে ঠিক পরের দিনই আর কি, তার 2টো গরু গোসল করানোর জন্য পুকুরে নামানোর সাথে সাথে গরু দুটি ভয়ঙ্করভাবে চিৎকার করতে করতে পুকুর থেকে উঠে দৌড় দিয়ে চলে যায়।
এমন মনে হচ্ছিল যে পানিতে নামার পর হঠাৎ এমন কোনো গরম, মানে মনে হচ্ছে যে ওদেরকে গরম কোনো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এমনভাবে ছটফট করতে করতে উঠে দৌড় দেয়। আসলে এতদিন ধরে পুকুরে গোসল করানো হচ্ছে গরু, ছাগল, বিভিন্ন গবাদি পশু, কখনোই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। তাহলে হঠাৎ করে কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে? এভাবে প্রতিদিনই যেই কোনো গরু ছাগল নামাতো, সাথে সাথে এই ধরনের ঘটনা ঘটতো। গরু ছাগলগুলো এরপর থেকে কোনোভাবেই তাদেরকে দড়ি ধরে টেনে কোনোভাবেই পুকুরে নামানো যেত না। আসলে বোবা প্রাণী, ওরা তো আর বলতে পারে না যে আসলে ওদের সাথে কি হয়েছে, কিন্তু মানুষ সেভাবে বুঝতে পারছিল না যে কেন গরু ছাগলগুলো পুকুরে নামতে চাচ্ছে না, বা নামলেও এই ধরনের অস্বাভাবিক আচরণ কেন করছে। এর মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা। গ্রামের হিন্দু পাড়ার, মানে ওই দাস পাড়ার ছোট্ট একটি মেয়ে, 5 থেকে 7 বছর বয়স, নাম হচ্ছে নূপুর। সেই জায়গার পাশে নূপুরের ডেড বডি পাওয়া যায়। সবাই বলে পুকুরে যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেড বডি তো পুকুরে ভেসে ওঠার কথা, সেটা তো শ্মশানের পাশে পাওয়ার কথা নয়। লাশটা কিভাবে ওইখানে গেল, সবার ছিল সেই প্রশ্ন। সবাই সেই বিষয় নিয়ে বিশ্লেষণ করতে থাকে, কিন্তু এর কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। এই ঘটনার 5 থেকে 7 দিন পরে আরেকটি ঘটনা ঘটে। গোসল করতে নেমে আরেকটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। তাকেও কোথাও পাওয়া যাচ্ছিল না। ঠিক একদিন পর সেই বাচ্চাটিকে শ্মশানের পাশে পাওয়া যায়। এইভাবে বাচ্চাদেরকে মৃত অবস্থায় যখন পাওয়া যাচ্ছিল, গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় যে এই পুকুরে নামার পরে কেউ না কেউ উঠছে না, আবার পুকুরে লাশও ভেসে উঠছে না, লাশটা পাওয়া যাচ্ছে শ্মশানের কাছে। এটা কেন হচ্ছে? সবার মধ্যে যে যখন এই আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, তখন গ্রামের অধিকাংশ পরিবারের বাচ্চাদেরকেই এই পুকুরে গোসল করানোর জন্য পাঠানো হতো না। প্রথম যেই 2টি মৃত্যু ঘটে, এই 2টি মৃত্যুর ঘটনা ছিল হিন্দু পরিবারের সাথে। তখনও মুসলিম পরিবারের বা মুসলিম পাড়ার কারো সন্তানের মৃত্যু ঘটেনি। কিন্তু 3rd নাম্বারে গিয়ে একটা মুসলিম পরিবারের সন্তানের মৃত্যু ঘটে। ঠিক একই রকমভাবে তার লাশও শ্মশানের পাশে পাওয়া যায় ঠিক একদিন পর। আসলে গ্রামের লোকজন খুবই গরিব মানুষ ছিলেন তখন, মানে তারা যেহেতু দিন আনতেন দিন খেতেন, তারা যে মানে এই বিষয় নিয়ে, আর তাদের শিক্ষার হারও অনেক কম ছিল, তারা যে এই বিষয়টা আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তারা কোথায় গিয়ে সমাধান পাবেন, এই বিষয়গুলো তারা সমাধান মানে কোনো সিদ্ধান্তে উপনীত থাকার কথা নয়। উনি তখন হাতের হারিকেনটা নিয়ে বের হন, যেহেতু টর্চ লাইটটা আব্দুল্লাহ নিয়ে গেছে, হাতের হারিকেনটা নিয়ে বাইরে বের হন। বের হওয়ার পর উনি গিয়ে দেখেন ওয়াশরুমের দরজা খোলা। আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ তো ঘরে ঢোকেনি। এত রাত্রে তো আসলে আব্দুল্লাহর কোথাও যাওয়ার কথাও নয়। তখন উনি আশেপাশে একটু খোঁজার চেষ্টা করেন, দেখেন আব্দুল্লাহ নাই। তাকে ডাকাডাকি করেন, নাই নাই নাই। ওনার ডাক শুনে আব্দুল্লাহর মা ঘরের থেকে বের হয়ে আসে, তার ঘুম ভেঙে যায়, বের হয়ে আসে, এসে বলে কি হয়েছে? তখন আব্দুল্লাহর বাবা বলেন যে দীর্ঘ সময় পরেও যখন আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছিল না, এই জন্য উনি খুঁজতে বের হয়ে আব্দুল্লাহকে এখন পাচ্ছেন না। তখন ওনারা যখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, পাশের প্রতিবেশীরাও রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, তারা চলে আসেন। চলে আসার পর যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, মাটিতে শক্ত মাটি ছিল না, কাদা মাটি হয়ে গেছিল, তারা টর্চ লাইট জ্বালিয়ে খেয়াল করলেন যে আব্দুল্লাহর পায়ের ছাপ ওয়াশরুমে গেছে এবং ওয়াশরুম থেকে বের হয়েছে 3-4 হাত বের হয়েছে আব্দুল্লাহর পায়ের ছাপ। এরপরে আব্দুল্লাহর এই ছোট পায়ের ছাপটা অনেক বড় মনে হচ্ছে এটা কোনো মানুষের পায়ের ছাপ না, এটা দানবাকৃতির
কোনো একটা প্রাণীর পায়ের ছাপ মনে হচ্ছে সেখানে, এবং ওই ছাপটা আস্তে আস্তে পুকুরের দিকে চলে গেছে। তখন সবাই ভয় পেয়ে যান যে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছু আবদুল্লাহকে এখান থেকে ধরে নিয়ে গেছে। সবাই মানে প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেন। গ্রামের লোকজন ওই রাত্রেবেলায় চলে আসে, সবাই এসে পুকুর পাড়ে জড়ো হয়। জড়ো হওয়ার পর রাতের বেলায় পুকুরে তাকে খোঁজ করা শুরু হয়, কিন্তু পুকুরে তাকে কেউ রাতের বেলা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে একজন বলল, এই দেখো দক্ষিণে শ্মশানের দিকে কিছু একটা দেখা যাচ্ছে। তখন কিন্তু অনেক লোক সাক্ষী বলেন যে তোমরা এখান থেকে চলে যাও। তো উনি ওনার মতো সাধনা শুরু করেন। সকালবেলা যখন ওনারা ওই তান্ত্রিকের কাছে যান, তখন দেখেন যে তান্ত্রিকের শরীর বা ডেড বডি পুকুরে ভাসছে, এবং তান্ত্রিকের চোখ দুটি খুব বড় বড় করে খোলা। মানে মনে হচ্ছিল উনি মৃত্যুর আগে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছেন। এবং তান্ত্রিকের শরীরে বেশ আঘাতের চিহ্ন। তখন ওনারা বুঝতে পারেন যে হয়তোবা আসলেই ওই ইমাম সাহেব ঠিক কথাই বলেছেন। তখন আবার হিন্দু মুসলিমরা একত্র হয়ে মিটিং করে তারা আবার সেই ইমাম সাহেবের কাছে যান এবং বলেন যে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের আপনার কথায় সন্দেহ করা উচিত হয়নি। তো আমরা ভুল বুঝতে পেরেছি যে আসলেই এখানে কোনো অসৎ উদ্দেশ্যে আপনি কথাটি বলেননি, এখানে আসলেই কোনো সমস্যা আছে, গুরুতর সমস্যা, এবং আপনি বলেন আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। তখন ইমাম সাহেব বলেন যে আমি আগেও যেটা বলেছি এটাই সমাধান, এরপর বাইরে আর কোনো সমাধান ওই জিনেরা মেনে নেবে না, কারণ তারা হিন্দুও না মুসলিমও না। মুসলিমদের মানে বিভিন্ন যেই বিষয়গুলো এগুলোও তারা আসলে ওইভাবে পছন্দ করে না, হিন্দুদেরটাও পছন্দ করে না, যার কারণে তারা যেই বিষয়গুলো বলেছে এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মানতে হবে। তখন তারা সবাই মেনে নেয়। মেনে নেওয়ার পর তারা বলে যে ঠিক আছে, এখন থেকে আমরা কেউ গরু ছাগল এখানে গোসল করাবো না, এরপরে কোনো মূর্তি এখানে ডোবানো হবে না, প্রয়োজনে আর একটা পুকুর কাটা হবে, সেখানে আমরা এই কাজগুলো করব, কিন্তু এইটা এরকমই থাকবে। তখন হিন্দু মুসলিম সকলে মিলেই কিন্তু আর একটা পুকুর খনন করে এবং তারা সেখানে তাদের সেই প্রয়োজনীয় জিনিসগুলো আবার করতে থাকে এবং বলে যে এই পুকুরে সবাই সব কিছু করতে পারবে, গোসল করতে পারছেন। কিন্তু বাস্তব ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই একটার সাথে আর একটা কিছু অংশ মিলে যায়। প্রিয় লিসেনার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Voot.com with Russell. Breathe. Hold your fear. হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম রাকিবুল হাসান রাকিব। আমি ভূত.com-এর একজন মডারেটর। আমি আপনাদের সাথে আজকে যে গল্পটি শেয়ার করব এটি বদরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের একটি ঘটনা। ঘটনাটি আমার এক বন্ধুর মামার সাথে ঘটে যাওয়া একটি গল্প। ঘটনাটি আজ থেকে 30-35 বছর আগের ঘটনা। আমার বন্ধু যেভাবে গল্পটি বলেছে আমাকে, আমি সেইভাবে আপনাদের কাছে গল্পটি শেয়ার করছি। আমার বন্ধুর মামার নাম আবির। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন থেকে ওনার সাথে একটি পরী বা মেয়ে জিন নজরে পড়ে যায়। সময়টা ছিল শীতকাল। আবির সাহেব যেদিন জন্মগ্রহণ করেন ওই দিন শুধু আবির সাহেবের পরিবারের লোকজন নয়, পুরো গ্রামবাসী আনন্দে আত্মহারা হয়ে যায়। কারণ আবির সাহেব দেখতে অনেক সুন্দর ছিল। পুরো গ্রামে এত সুন্দর বাচ্চা দ্বিতীয় কেউ ছিল না। তার উপর 5টি মেয়ের বাচ্চার পর আবির সাহেব হচ্ছে একমাত্র ছেলে সন্তান। এত সুন্দর হওয়ার কাল হয়ে গেল আবির সাহেবের জন্য। পুরো গ্রাম ভেঙে পড়ে আবিরকে দেখার জন্য। এত লোকের চাপে রুমের লোকজন ভিড়ের জন্য সন্ধ্যায় একটু আগে আবিরকে বের করা হয় বাড়ি উঠোনে। লোকজন দেখতে দেখতে এক সময় সন্ধ্যা হয়ে যায়। ঘটনার সূচনা শুরু হয় ওই দিন রাত থেকেই।
মাঝরাতে হঠাৎ এক সময় বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। আবিরের মা বাচ্চার কান্নার শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখেন আবির সাহেব শূন্যে ভেসে আছেন আর আস্তে আস্তে দরজার দিকে চলে যাচ্ছে। এটা দেখে আবিরের মা ভয় পেয়ে চিৎকার করলে বাচ্চাটি মাটিতে পড়ে যায়। এই ঘটনার পর ভোরবেলা, যে কারণ উনি সবসময় চায় যে ওই মেয়ে জিনটা বা ওই পরীটা ওনার সাথে যোগাযোগ করুক, তখন পরিবারের লোকজন সিদ্ধান্ত নয় যে আবিরকে বিয়ে দেবে। বাট এই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও রাসেল ভাই সবচেয়ে একটা বড় সমস্যা হয়ে যায়। যখন রাসেল ভাই মেয়ের পক্ষ থেকে আবির সাহেবকে কেউ দেখতে আসে, রাস্তায় স্যার ওদের মধ্যে একটা সমস্যা হয়ে যায়। যারাই রাসেল ভাই মেয়ে দেখতে আসে, দেখা যায় যে কোনো না কোনো একটা রাস্তার মধ্যে একটা বড় ধরনের সমস্যা হয়। সমস্যার জন্য ওরা আর হচ্ছে আবির সাহেবের বাসা পর্যন্ত আসতে পারে না, ওরা হচ্ছে ব্যাক করে যায়। এক সময় গ্রামের লোকজন জানাজানি হলে পরে কোনো আর পাত্রীপক্ষ থেকে আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আসে না। আবির সাহেব কোনো কাজ করতেন না, বাড়ির কারোর সাথে কথাও বলতেন না। খাবারের সময় উনি খাবার নিয়ে ঘরে চলে যেত আর সব সময় রুমের দরজা বন্ধ করে রাখতো। তো রাসেল ভাই একদিন আবির সাহেব নামাজ পড়তে যায়, তো উনি ভুলক্রমে ওনার রুমের হচ্ছে দরজা তালা দিতে উনি ভুলে যায়। উনি নামাজ পড়তে যখন যায় তখন ওনার মা চুপ করে ওনার রুমে প্রবেশ করে। ওনার রুমে প্রবেশ করে সবচেয়ে একটা জিনিস দেখে যেটা সবচেয়ে মানে ওনার মা হচ্ছে অবাক হয়ে যায়, সেটা হচ্ছে যে ওনার রুমে একটা ছবি টাঙানো। যে ছবিটা রাসেল ভাই আমাদের যেরকম আগে আমরা ছবি যখন তুলতাম একটা নেগেটিভ ছবি বের হইতো সাদা কালো কালারের, অনেকটা হচ্ছে ব্ল্যাক শ্যাডোর মতো, ওরকম ব্ল্যাক শ্যাডোর দুইটা ছবি। জাস্ট বোঝা যাচ্ছে যে একজন পুরুষ একজন মহিলা, বাট পুরুষটা কে বা মহিলাটা কে এটা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে পুরো রুমে রাসেল ভাই হচ্ছে বিভিন্ন ধরনের গাছের পাতা, ফুল, এইসব দিয়ে হচ্ছে পুরো রুমটা ভর্তি, এবং ওই রুমের মধ্যে অনেক সুন্দর একটা হচ্ছে মানে গন্ধ সবসময় হচ্ছে ওনার মা পাচ্ছে। তো ওনার ছেলে নামাজ পড়তে আসবে থেকে বাসায় আসবে দেখে উনি তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে যায়। তো ওনার ছেলে যখন নামাজ পড়ে বাসায় আসে, বাসায় ঢুকে উনি ওনার রুমে ঢুকে 2 মিনিটের মধ্যে রাসেল ভাই হচ্ছে মানে রাগ হয়ে রুম থেকে বের হয়ে বলে যে হ্যাঁ আমার রুমে হচ্ছে মা আপনি কেন ঢুকছিলেন, আমি মানা করছিলাম, আমি তালা দিতে ভুলে গেছি, এই জন্য আপনি কেন রুমের মধ্যে ঢুকবেন। এখানে রাসেল ভাই উনি যে রুমে বাসায় আসার পর ওনাকে কিন্তু কেউ বলেওনি যে এরকম ওনার রুমে কেউ ঢুকেছিল, এবং উনিভাবে চেনে না, বাট গ্রামে কিন্তু সবাই সবাইকে চেনে। তো জানাজার মুহূর্তে হঠাৎ করে অনেক লোকজন রাসেল ভাই যে জানাজা দেওয়ার জন্য শরিক হয়, এবং ম্যাক্সিমাম লোকগুলাকে কেউ আসলে ওভাবে চেনে না। এবং জানাজা শেষে কয়েকজন জিজ্ঞেস করে যে আপনাদের বাসা কোথায় বা আপনার কই থেকে আসছেন, বাট ওরা কোনো অ্যান্সার না দিয়ে ওরা হচ্ছে যে যার মতো চলে যায়। তো রাসেল ভাই আরও একটাতে সমস্যা হয় যে ওনাকে মাটি দেওয়ার পর ওনাকে হচ্ছে ওনার প্রথম দিন ওনার কবর থেকে ওনাকে হচ্ছে মানে ওনার লাশটা, এখন এটা রাসেল চুরিও হইতে পারে বা কোনো একটা অলৌকিক কোনো ঘটনাও হইতে পারে, যে ওনার লাশটা নেওয়ার জন্য কয়েকজন অনেক ট্রাই করে, বাট যখন হচ্ছে এলাকার লোকজন বুঝে যায় তখন হচ্ছে ওনার ওই কবরটাকে অনেক প্রোটেক্ট করার চেষ্টা করে, এবং মোটামুটি প্রায় 1 মাসের উপরে ওনার কবরটাকে প্রোটেক্ট দিয়েছে গ্রামের লোকজন। কারণ যখনই হচ্ছে কেউ কবর থেকে সাইডে কোথাও চলে যায় তখনই ওনার কবর থেকে ওনার লাশটা নেওয়ার জন্য কেউ একজন চেষ্টা করে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।